অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে নে। অফিস থেকে বাসায় ফিরে নিজের জন্য রান্না করছিলাম, তখনই আম্মুর ফোন। হ্যালো আম্মু, বলো। অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে নে। কেন আম্মু, ছুটি দিয়ে কি হবে? নীলার বিয়ে ঠিক হয়েছে। সত্যি আম্মু? নীলার বিয়ে ঠিক হয়েছে? আর কার সাথে হলো? পরিবার নীলার ব্যাপারে সব কিছু জানে তো? না রে, তোর মামা কিছু বলে নাই। আর ছেলের বাজারে একটা দোকান আছে, কেউ তো মেয়েটাকে বিয়ে করতে চায় না, তাই তোর মামা অনেক যৌতুক দিয়ে ছেলেপক্ষকে রাজি করিয়েছে, কিন্তু নীলার ব্যাপারে কিছু বলে নাই। আম্মু, মামা কিন্তু এটা একদম ঠিক করে নাই। পরে যদি জানতে পেরে খুব ঝামেলা করে। পরেরটা পরে দেখা যাবে, তুই তাড়াতাড়ি বাসায় আসবি, আর কম করে হলেও 7 দিনের ছুটি নিবি। আম্মু, এখন অফিসে অনেক কাজের চাপ, এতদিন ছুটি কিছুতেই দেবে না। আমি বড় জোর 5 দিন ছুটি নিতে পারবো। তা বিয়ে কবে? এই তো রবিবার। এত তাড়াতাড়ি? হ্যাঁ রে, তোর মামা কোনো রিস্ক নিতে চায়নি। এর আগেও তো এমন 2বার হয়েছে, শেষের দিকে এসে বিয়ে ভেঙে গেছে, তাই তোর মামা এবার একটু তাড়াতাড়ি সব ঠিক করে ফেলেছে। আচ্ছা আম্মু, আমি তাহলে চলে যাব। আচ্ছা, তা এখন কি করিস? ব্যাচেলার ছেলেরা যা করে আর কি। অফিস থেকে ফিরে নিজের জন্য রান্না করছি। নীলার বিয়ে হয়ে যেতে দে, তারপর তোর বিয়ের ব্যবস্থা করছি। আম্মু তুমিও না, আমি এখন নিজের টাকায় হাতি পালতে পারবো না। হাতি মানে? হাতিকে? বারে, যার সাথে আমার বিয়ে দেবে সেই তো হাতি। চুপ গাধা, বউ কেন হাতি হতে যাবে? আম্মু এখন রাখি, হ্যাঁ, রান্না করে খাবো, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা, দেখে শুনে থাকিস, আর সময় মতো চলে আসিস কিন্তু। হ্যাঁ আম্মু, তুমি একদম চিন্তা করবা না আমার জন্য। ফোনটা কেটে দিলাম, তারপর আবার রান্নার কাজে মন দিলাম। কি ভাবছেন, আব্বু আম্মু গ্রামে থাকে? আরে না, তা না, আব্বু আম্মু ঢাকাতে থাকে, আমি শুধু আলাদা থাকি। আসলে বাসা থেকে অফিসে আসতে অনেক ঝামেলা হয়ে যায়, তাই আমি আলাদা বাসা ভাড়া করে থাকি। এই তো রান্না শেষ হয়ে গেছে, এখন খাবো। আহ, কি সুন্দর ঘ্রাণ। এই যে আপনারা আবার চোখ লাগাবেন না কিন্তু, একদিন বাসায় আসবেন, রান্না করে খাইয়ে দেবো। খেয়ে থালা বাসন পরিষ্কার করে আমি ঘুমোতে চলে গেলাম। পরের দিন সকাল ফ্রিজ থেকে খাবার বের করে খেয়ে নিলাম। আমার আবার এই একটাই বদ অভ্যাস, শুধু রাতে রান্না করি আর পরের দিন সেটা একটু গরম করে খেয়ে অফিস চলে যাই, আর দুপুরে বাইরে থেকে খাবার খেয়ে নিই। অফিসে গিয়ে আগে বসের কাছে গেলাম। স্যার আসি? আরে মামুন সাহেব, আসুন আসুন। আমি স্যারের কেবিনে গিয়ে চেয়ারে বসলাম। স্যার, কিছু কথা ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? স্যার, আমার কিছুদিন ছুটি লাগবে। সেটা না হয় পেয়ে যাবেন, কিন্তু কেন সেটা বলবেন না? স্যার, আমার মামাতো বোনের বিয়ে, তাই। তা কতদিন ছুটি চাই? স্যার, 7 দিন হলে খুব ভালো হতো। আচ্ছা, কবে থেকে ছুটি লাগবে? যদি অনুমতি দেন তাহলে আমি আজ থেকেই চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 7 দিন পর দেখা হচ্ছে। আমি যে 7 দিন ছুটি পাবো সেটা ভাবতেও পারি নাই, আর পাবোই নাই বা কেন? আমি তো আমার সব কাজ একদম সব সময় ঠিকঠাক করি, কাজে ফাঁকি দিই না, তাই বস আমাকে খুব আদর করে। আমি অফিস থেকে চলে এলাম, তারপর আমার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর কলিং বেল চাপতেই আম্মু দরজাটা খুলে দিল, আর আমাকে দেখে মনে হয় কিছুটা অবাক হলো। আম্মু, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তুই আজকে কিভাবে? তোমার কথা মতো স্যারের কাছে ছুটি চাইলাম, আর স্যার আমাকে ছুটি দিয়ে দিলেন, পুরো 7 দিনের ছুটি। আরও কিছু কথা বললাম, তারপর আমি আমার রুমে চলে গেলাম। কথা বাড়াবো না, বিয়ের দিনের কথা বলি। পরপক্ষ চলে এসেছে, আমার তেমন কোনো কাজ নেই, তাই আমি চেয়ারে বসেছিলাম। হঠাৎ হই হট্টগোলের শব্দ হলো, কিন্তু হলো কি? একটু আগেই তো সব ঠিকঠাক ছিল। আমি চলে গেলাম এটা দেখতে যে কিসের জন্য এত হই হট্টগোল হচ্ছে। আমি গিয়ে দেখি বরপক্ষের সাথে মামা, আমার আব্বু, আরও কিছু লোক জড়ো হয়ে কি যেন তর্ক করছে, হবে হয়তো যৌতুক নিয়ে। আমার আবার কি, আমি তো আর বড়দের মধ্যে ঢুকতে পারি নাই, তাই আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি বরপক্ষ চলে যাচ্ছে, কিন্তু এমন কি হলো, বেচারা বিয়ে করতে এসেও চলে যাচ্ছে। হঠাৎ দেখি আম্মু মাথা চাপড়াতে চাপড়াতে আসছে। আরে আম্মু, তোমার কি হলো? তুমি এমন করছো কেন? তোর মামার মান সম্মানের সাথে যে আমাদের সকলের মান সম্মান শেষ হয়ে গেল। কেন আম্মু, কি হয়েছে? ছেলেপক্ষ তো জেনে গেছে নীলার নেশা করে, আর এই জন্য তো বিয়ে ভেঙে দিয়ে চলে গেল। এখন এই মেয়েকে আর কেউ বিয়ে করতে চাইবে না। তখন কই থেকে যেন মামা আর আব্বু আমাদের কাছে আসলো। বাবা মামুন, আমার মান সম্মান সব তোর হাতে, তুই আমার মান সম্মান রক্ষা কর। মামা, আমি তোমার মান সম্মান কিভাবে রক্ষা করব? কথাটা অনেকটা অবাক হয়েই বললাম। তুই নীলাকে বিয়ে করে নে। আব্বু, তুমি এসব কি বলছো? আমি কেন সব জেনেও নীলাকে বিয়ে করতে যাব? আর বড় কথা হলো, আমি আনিকাকে ভালোবাসি। বিয়ে করতে হলে আমি আনিকাকেই করব। আনিকার সাথে আমার 2 বছরের রিলেশন। আমি এত কথা শুনতে চাই না। হ্যাঁ, মেয়েটা হয়তো নেশা করে,
কিন্তু বিয়ের পর মেয়েরা একদম চেঞ্জ হয়ে যায়। দেখবি নীলাও নেশা করা ছেড়ে দিয়েছে। কিন্তু আব্বু, আমি তো আনিকাকে ভালোবাসি। আমি আনিকাকে কি করে ঠকাতে পারি? আমি পারবো না এই বিয়ে করতে। প্লিজ তুই এমন করিস না। আমার যা কিছু আছে সব আমি তোকে দিয়ে দেব, তাও তুই নীলাকে বিয়ে কর। মামার সম্পদ দিয়ে সব কিছু হয় না। আমি নীলাকে বিয়ে করতে পারবো না। তুই যদি আজ নীলাকে বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি তুই। আম্মুর কাছে এমন কথা শুনে আমার মুখের সব ভাষা হারিয়ে ফেললাম। কি করব? যে মা আমাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, ছোট থেকে এত আদর দিয়ে বড় করে তুলেছে, সেই মায়ের এমন কথা শুনে আমি কি করব? আচ্ছা, আমি বিয়ে করতে রাজি আছি। একদমই রাজি নেই আমি। আমি আনিকাকে অনেক ভালোবাসি, আর আনিকাও আমাকে অনেক অনেক ভালোবাসে। আমি শুধু এটাই ভাবছি আনিকা আমার বিয়ে করার কথা শুনে কি করবে। আর আমি আনিকাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। সম্ভব নয় আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা। আমি আগে থেকেই পাঞ্জাবি পাজামা পরেছিলাম, তাই নতুন করে আর কিছু করতে হলো না। বিয়েটা কিভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। নীলা তো নেশা করে মাতাল হয়, আর আমার মনে হচ্ছে আমি বিনা নেশাতেই মাতাল হয়ে গেছি। কি যে করছি সেটা আমি নিজেই জানি না। হ্যাঁ, নীলার নেশা করে, প্রায় সব প্রকার নেশাই নীলা করে। এর জন্য মামার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও নীলার বিয়ে দিতে পারছিল না। কে করবে এমন মেয়েকে বিয়ে? নেশা করে সারাদিন ঘরে মাতাল হয়ে পড়ে থাকে। নীলাকে যখন বিয়ে করি তখনও নীলা নেশায় ছিল। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে ড্রিঙ্কস করেছে। আব্বু আম্মু সব জেনেও কেন নীলার সাথে আমার বিয়ে দিচ্ছে? শুধুমাত্র মান সম্মানের ভয়ে? আর এদিকে যে আমার জীবনটা নষ্ট হতে চলেছে সেটা তারা একবারও ভাবতে পারলো না। নীলাকে বাসায় আনা হলো। আমি কারোর সাথে কোনো কথা বলছি না, শুধু বারবার এটাই ভেবে যাচ্ছি আনিকাকে আমি কি বলবো। আমি সবাইকে ফাঁকি দিয়ে ছাদে চলে গেলাম। নেশার কোনো কিছুই আমার একদমই ভালো লাগে না। আমি এখন সহ্যই করতে পারি না। আর আজ কিনা সেই আমার সাথে, ভাবতেই পারছি না কিছু। রুমে যেতেও ইচ্ছা করছে না। ছাদে যে বেঞ্চে রাখা ছিল, যেই বেঞ্চে বসে আনিকার সাথে কথা বলে আর আকাশের তারা দেখে কাটিয়েছি অনেকটা সময়, আজ সে আমি কিনা অন্য কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এলাম। নিজেকে নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে। এমন সময় কেউ একজন ছাদে আসলো। আমি সেটা অনেক ভালোভাবেই বুঝতে পারলাম, কিন্তু এমন সময় কে ছাদে আসবে? রাত, তাই ভালো করে দেখা যায় না। তোর সাথে আমরা আজ অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই না? অন্যায় কেন করবে? তবে এটা ঠিক, আমি হয়তো অন্য কারোর সাথে অন্যায় করে ফেলেছি। যা হবার হয়ে গেছে, অতীত ভুলে যা। আম্মু, আমি চেষ্টা করলেও আমার অতীত ভুলতে পারবো না। আর ওই নীলাকে তো স্ত্রী হিসেবে কোনোদিন মেনেই নিতে পারবো না। অমন মেয়ের সাথে আর যাই করা যাক না কেন, সংসার করা যায় না। দেখ, নীলা হয়তো নেশা করে, কিন্তু ভালো শাসনে রাখতে পারলে এই অভ্যাস আর একদম থাকবে না। আমি সেটা বলে দিচ্ছি। হ্যাঁ আম্মু, আমিও এটাই চাই, মেয়েটা নেশা করা ছেড়ে দিক। কি পায় ওই সব করে? ও তো নিজেরই ক্ষতি করছে। আর ছাদে বসে থাকতে হবে না, যা রুমে যা। নীলা একা ঘরে বসে আছে। আম্মু, নীলা একা ঘরে বসে আছে তাতে আমার কি? আমি নীলার কাছে যেতে পারবো না। সেটা হয় না, আজকে তোদের বাসর রাত। যা রুমে গিয়ে নীলার সাথে একটু কথা বল। আমি আর ছাদে বসে থাকলাম না, আম্মুর সাথে আমার রুমে চলে এলাম। এসে দেখি নীলা ড্রিঙ্কস করছে। আমি তো গন্ধ একদম সহ্য করতে পারলাম না, রুম থেকে বের হয়ে আসলাম। আমার সাথে আম্মুও আসলো। আম্মু, তুমিই বলো এই মেয়ের সাথে আমি কি করে থাকবো? তাহলে এক কাজ কর, তুই অন্য রুমে গিয়ে ঘুমা। তবে বাবা, একটা কথা মাথায় রাখিস, নীলা কিন্তু এখানে তোর বিয়ে করা বউ। হ্যাঁ আম্মু, সেটাই। আমি অন্য রুমে চলে গেলাম, গিয়েই শুয়ে পড়লাম। একটু চোখ বুঝেছি, তখনই ফোন কেঁপে উঠল। ফোন হাতে নেবার পর আমার হাত কেঁপে উঠল। আনিকা ফোন দিয়েছে। এখন আমি কি বলবো? কোন মুখে আনিকার সাথে কথা বলবো? একবার কেটে গেল, আবার ফোন দিল। আমি এবার রিসিভ করলাম। ওই, তোমার ফোন ধরতে এতক্ষণ লাগে? না, একটু বিজি ছিলাম। তা আমাকে তো ভুলে গেলে দেখছি। এই কথার বিপরীতে আমি কি বলবো একদম ভেবে পাচ্ছি না। গলা ধরে আসছে, কান্না চলে আসছে। না, ভুলবো কেন? আনিকা আমার কণ্ঠস্বর শুনেই বুঝে গেল কিছু একটা হয়েছে। এই, তোমার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে তোমার? এখন আনিকাকে কিছু বলা যাবে না। কিছু বললে মেয়েটা উল্টাপাল্টা কিছু করে বসবে। তার থেকে ভালো সব সামনাসামনি বলবো। আমার খুব ঘুম পাচ্ছে, বাই। আর কিছু বলার সুযোগ দিলাম না, ফোনটা কেটে দিলাম। জানি এখন আবার ফোন দিবে, তাই ফোনটা অফ করে রেখে দিলাম। ফোন কেটে দেওয়ার পর ফোন অফ করে রেখে দিলাম, কারণ আমি জানি যদি এখন ফোন কেটে না দিই তাহলে আবার ফোন দিবে, আর আবার কথা বললে হয়তো আর কিছুই লুকিয়ে রাখতে পারবো না। কিন্তু আমি কি করে পারবো একটা মেয়ের স্বপ্ন এইভাবে নষ্ট করে দিতে?
এইভাবে ভেঙে দিতে? অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না। ঘুমহীন একটা রাত কেটে গেল। আমি সকালে উঠে পড়লাম। বাসার এখনো কেউ উঠে নাই, শুধু আমিই উঠেছি। আর আমাদের বাসায় লোক বলতে আব্বু, আম্মু আর আমি। ভাইয়া ভাবিকে নিয়ে রংপুরে থাকে। ভাইয়ার অফিসের কাজের জন্য সেখানে থাকতে হয়। আর ভাইয়া নীলার বিয়েতে আসতে পারে নাই, কারণ সেখানে যখন তখন সব হয় না। সব কিছুর একটা নিয়ম আছে। আমার কাছে তো মনেই হচ্ছে না গতকাল আমার বিয়ে হয়েছে। আমার তো এখনো মনে হচ্ছে আমি অবিবাহিত একটা ছেলে। আর বড় কথা হলো, নীলাকে আমি কোনোদিন বউ বলে মানতেই পারবো না। তাহলে আমি বিবাহিত হব কি করে? আমি উঠে আগে গিয়ে নিজের জন্য চা বানিয়ে নিলাম। একা থাকি তো, তাই এইসব অভ্যাস আমার আবার খুব ভালো। চায়ের কাপ হাতে আমি ছাদে চলে গেলাম। খুব মিষ্টি একটা সকাল। চা শেষ করে আবার নিচে চলে আসলাম। ততক্ষণ আম্মু উঠে গেছে। আমাকে দেখে বলল, কি রে, তুই এত সকালে গিয়েছিলি কোথায়? এই তো একটু ছাদে গেছিলাম। যা, ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। আম্মু, আমার খেতে ইচ্ছে করছে না, পরে খেয়ে নেব। এতদিন পর বাসায় এসেছিস আর এখন না খেয়ে কি করে হবে? তুই যা, ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে খাবো। আমি আর কিছু বললাম না, ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি টেবিলে বসে আছি। আম্মুকে দেখি নীলাকে ধরে ধরে নিয়ে আসছে। তার মানে এখনো মাতাল আছে। তাতে আমার কি? নীলা যা কিছু হয়ে যাক, তাতে আমার কি? আম্মু নীলাকে এনে আমার পাশে বসিয়ে দিল। আম্মু, তুমি কি আর কোথাও জায়গা পেলে না? একটা মাতাল মেয়েকে আমার পাশে এসে বসিয়ে দিলে। মাতাল হলেও সে এখন তোর বউ, সেটা তুই ভুলে যাস না। আম্মু, বউ? কিসের বউ? আমি এই মাতালিটাকে বউ বলে মেনে নিতে পারবো না, ওকে? সেটা বললে কি করে হবে? এখন থেকে তোর দায়িত্ব নীলাকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে ভাব। আম্মু, আমি নীলাকে নিয়ে কিছুই ভাবতে পারবো না। এই, তোমরা এত চিৎকার করছো কেন? খেতে দিলে দাও, না হলে আমি রুমে গেলাম। আম্মু তাড়াতাড়ি নীলাকে খেতে দিল, সাথে আমাকে আর আব্বুকেও দিল। আমি খেতে শুরু করে দিলাম। কি রে, তোর কি তাড়া আছে? একটু আস্তে খা। আম্মু, এখন কি তোমার কাছ থেকে এটাও শিখতে হবে যে কি করে খাবার খেতে হয়? কথাটা একটু রাগ দেখিয়ে বললাম। আমার খাওয়া শেষ হতে মনে হয় 5 মিনিট লাগলো। খাওয়া শেষ করে আমি উঠে আমার রুমে চলে গেলাম। তারপর শুয়ে আছি। ফোন কাল থেকে অফ, তাই অন করলাম। অন করা মাত্রই SMS আসতে শুরু করলো। SMSগুলো এমন ছিল, জান তুমি কোথায়? তোমার ফোন অফ বলছে কেন? আমার তো খুব কষ্ট হচ্ছে, ফোন খুলো না। তারপর, জান তোমার ফোন এখন অফ। আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে। জান তুমি প্লিজ একবার ফোন অন করো, আমি যা থাকতে পারছি না। আমার আর বুঝতে বাকি রইল না আনিকা এতক্ষণ কি শুরু করে দিয়েছে। এইসব ভাবতেই ছিলাম, তখন কল আসলো। আমি ভয়ে ভয়ে ফোন রিসিভ করলাম। আনিকা অন্য কিছু না বলে, আই কুত্তা, ওই বিলাই, তোর ফোন অফ কেন ছিল? না মানে ফোনে চার্জ ছিল না, আর আমাদের এদিকে কাল থেকে বিদ্যুৎ একটু ঝামেলা করছে। কেমন ফোন ব্যবহার করিস? চার্জ থাকে না? নোকিয়া 1200 মডেল ব্যবহার করবি। আচ্ছা ঠিক আছে। বাসায় আসবে কবে? তোমাকে খুব মিস করছি। হ্যাঁ যাব। এই, তোমার কিছু হয়েছে তাই না? না, আমার আবার কি হবে? এই রে, আমি তো ভুলেই গেছি। আম্মু আমাকে এখন বাজারে যেতে বলেছিল। আমি এখন রাখি, হ্যাঁ? তোমার সাথে পরে কথা হবে। ধুর, ভালো লাগে না যখন কথা বলতে যাই, শুধু কাজ আর কাজ। আচ্ছা যাও, দেখে শুনে যাবা। আর শোনো, হ্যাঁ বলো। লাভ ইউ। অনিকার কথা শুনে বুকের মধ্যে ধুক করে উঠল। এখন আমি কি বলবো? না, কিছু বলবো না। আমি ফোন কেটে বাসায় ফোন রেখে বাইরে চলে গেলাম। বাসায় থাকতে আমার একদম ভালো লাগে না। অনেকক্ষণ বাসার বাইরে ছিলাম। দুপুরের দিকে বাসায় এসে দেখি বাসার বাইরে একটা গাড়ি দাঁড়ানো আছে। তার মানে বাসায় কোনো অতিথি এসেছে। আমি বাসায় গিয়ে দেখি মামা আব্বুর সাথে কথা বলছে। আব্বু আমাকে দেখেই, কি ব্যাপার, এতক্ষণ কই ছিলে? সেই কখন থেকে তোমাকে ফোন দিয়ে যাচ্ছি। না মানে আব্বু, ফোন তো বাসায় রেখে গেছিলাম। যাও, রেডি হয়ে নাও। কেন আব্বু? তোমার মামা মামি তোমাদের নিতে এসেছে। আমাদের মানে কাদের নিতে এসেছে? তোমাকে আর নীলাকে। আব্বু, নীলাকে পাঠিয়ে দাও, আমি যেতে পারবো না। সে কি রে, তুই যাবি না কেন? আর এটাই তো নিয়ম। মামার মুখের ওপর বেশি কথা বলি না, তাই আর কিছুই বললাম না। আমি যেভাবে ছিলাম সেভাবে তাদের সাথে বেরিয়ে পড়লাম। নীলাকে মামি ধরে নিচ্ছে। আচ্ছা, নীলা এত কেন নেশা করে সেটা আপনারা জানতে চান না? আসুন বলি। আজ থেকে 2 বছর আগে আর 10টা সাধারণ মেয়েদের মতো নীলাও ছিল সাধারণ একটা মেয়ে। হেসে খেলে দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল নীলার। হঠাৎ আকাশ নামে একটা ছেলের সাথে রিলেশন হয়। বেশ ভালোই যাচ্ছিল তাদের দিনগুলি।
কিন্তু মামা যখন জানতে পারে যে নীলা প্রেম করে, তখন মামা নীলাকে আকাশের সাথে মেলামেশা করতে না করে, কিন্তু তারপরেও নীলা আকাশের সাথে রিলেশন রেখে যায়। পরে একদিন এমন একটা সত্যি ঘটনার সামনে আসে যেটা নীলা কিছুতেই মেনে নিতে পারে না, আর সেটা হলো আকাশ ছিল বিবাহিতা। এইসব জানার পর নীলা আকাশকে ছেড়ে চলে আসে। কিছুদিন মেয়েটা অনেক কান্নাকাটি করত, কিন্তু নীলা যে কখনো নেশায় আসক্ত হয়ে পড়বে সেটা কেউ জানতো না। নীলার কিছু ফ্রেন্ডদের হাত ধরেই নীলা নেশার জগতে পা রাখে। মামা অনেক চেষ্টা করেছে নীলাকে এই পথ থেকে ফিরিয়ে আনার, কিন্তু মামার কোনো চেষ্টাই সফল হয়নি। তারপর নীলাকে রুমে বন্ধ করে রাখা হতো। এতে করে নীলা পাগলের মতো হয়ে যেত, সব কিছু ভেঙে ফেলতো, কিছু খেত না। একমাত্র মেয়ের এই দশা দেখে মামা নীলাকে বাধা দেয়নি। আগে অল্প নেশা করলেও এখন প্রচুর নেশা করে। বলতে গেলে সারাদিন নেশার মধ্যেই ডুবে থাকে। কারোর সাথে মেশে না, কারোর সাথে তেমন কথা বলে না। যদি কেউ কিছু বলে তাহলে অল্পতেই রেগে যায়। আরও অনেক কিছু। কথা বলতে বলতে মামাদের বাসায় চলে এসেছি। বাসার ভেতরে আমি একাই সবার আগে চলে গেলাম। আমি তো আর এই বাড়িতে নতুন না। হ্যাঁ, হয়তো পদবি চেঞ্জ হয়েছে, কিন্তু আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই থাকবো। নীলার জামাই হয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি নীলার রুমে চলে গেলাম। দেখি সারা ঘর বোতলে ভর্তি, নানান ব্র্যান্ডের নেশা জাতীয় তরল আছে। মন চাচ্ছিল সব ভেঙে ফেলে দিই, কিন্তু এখন এসব করলে চলবে না। কিছুক্ষণ পর মামি নীলাকে নিয়ে এলো। এখন আগে থেকে কিছুটা সুস্থ লাগছে, কিন্তু জানি আবার এখন খেতে বসে যাবে। মামি নীলাকে রুমে দিয়ে চলে গেল। মামি চলে যাওয়ার পর নীলা কিছুক্ষণ আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল, কিছু বলতে চেয়েছিল মনে হয়, কিন্তু কিছু না বলেই মদের বোতল বের করে নিল। আমি আর থাকলাম না রুমে। রুম থেকে বের হয়ে এসে আমি নিচে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর মামা আসলো। কিরে, তুই এখানে এইভাবে বসে আছিস কেন? না মামা, এমনি বসে আছি। তোর মন খারাপ আমি জানি। বাবা, তুই আমার মেয়েটাকে যেভাবে হোক আগের অবস্থায় ফিরিয়ে দে। আমি কিভাবে তোমার মেয়েকে সুস্থ করে তুলবো? যেখানে তোমরা তার বাবা মা হয়ে কিছু করতে পারো নাই, সেখানে আমি কিভাবে কি করব? আমার মেয়েটার এই অবস্থা কেন হয়েছে সেটা তো তুই ভালো করেই জানিস। আমি জানি যদি আবারও আগের মতো করে কাউকে ভালোবাসতে পারে তাহলে এসব ছেড়ে দিবে। ভালোবাসার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা থাকে যা সব কিছুর ঊর্ধ্বে। তাহলে এখন আমাকে কি করতে বলছো? তুই আমার মেয়েকে যেইভাবেই হোক সুস্থ করে দে। আচ্ছা, সেটা চেষ্টা করে দেখব। তবে যদি ও সুস্থ না হয়? আমি জানি ও যদি তোর সাথে কিছুদিন মেশে তাহলে সুস্থ হয়ে যাবেই। বাবা, তুই আমার এই কথা ফেলে দিস না প্লিজ। তুই আমার বোনের ছেলে, তা না এখন তো এই বাড়ির জামাই। এই বাড়ির সম্মানের কথা ভেবে তুই নীলাকে সুস্থ করে তুলবি। কিন্তু তুমি যেইভাবে বলছো তাতে করে তো আমাকে সারাক্ষণ নীলার সাথে থাকতে হবে, নীলাকে সময় দিতে হবে, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয়? আমার অফিস আছে। আমার সব কিছু দিয়ে দেবো তোকে, তবুও তুই চাকরি ছেড়ে দে। আমার অফিসে কালকেই তোর নাম করে দেব। না মামা, তোমার কিছু আমার চাই না। তবে তুমি বলেছো যখন, আমি চেষ্টা করে দেখব। চেষ্টা না, তোকে পারতেই হবে, আর তুই পারবি আমার মেয়েকে সুস্থ করে তুলতে। আচ্ছা মামা, তুমি ওকে নেশা করার জন্য টাকা দাও কেন? কি করব বল, যদি টাকা না দিই তাহলে সব কিছু ভাঙতে শুরু করে। এই তো কিছুদিন আগের কথা, আমি অফিসে কাজ করছিলাম, তখন তোর মামি আমাকে ফোন দিয়ে বলল নীলা টাকা চাইছিল, আর সেটা না দেওয়াতে নিজের হাত কেটে ফেলেছে। একমাত্র মেয়ে, আমরা কিভাবে পারবো চোখের সামনে মেয়েটার ক্ষতি সহ্য করতে? তাই টাকা দিয়ে দিচ্ছি। আমার যে মেয়ে কিনা আগে মুখ ফুটে কখনো টাকা চাইতো না, আমরা দিলেও সেটা জমিয়ে রাখতো, সেই মেয়ে কি হয়ে গেল? আরে মামা, তুমি কেঁদো না তো, আমি আছি তো। তবে মামা, তোমাদের সাহায্য লাগবে। যদি নীলাকে সুস্থ করে তুলতে চাও তো আমার কথা মতো চলতে হবে। তোর সব কথা শুনতে রাজি আছি, তুই শুধু আগের নীলাকে আমাদের কাছে ফিরিয়ে দে। তাহলে নীলাকে একদম টাকা দেওয়া চলবে না। আমি নীলাকে সাথে করে নিয়ে যাব। তোমরা কেউ দেখতে যেতে পারবে না। যেদিন নীলা সুস্থ হবে সেদিন যাবে, তার আগে না।